প্রত্যাবাসন চুক্তির ৩৩ বছরেও মেলেনি রোহিঙ্গা সংকটের সমাধান। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকে দুষছেন বিশেষজ্ঞ। নতুন বাধা রাখাইনের যুদ্ধ পরিস্থিতি। শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার। আল জাজিরাকে ডক্টর ইউনুস। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন। এবারের হজ যাত্রায় একটি এজেন্সির অধীনে থাকবেন ১,০০০ যাত্রী। ভিন্ন ভিন্ন প্যাকেজ সমন্বয় করাই চ্যালেঞ্জ। বিশৃঙ্খলার শঙ্কা। অনিয়ম করলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি। বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে নেই কার্যকরী উদ্যোগ। তালিকা করেই দায় সারছেন সংশ্লিষ্টরা। বিধিমালা মানা হয় না বহুতল ভবন নির্মাণে। এবং পেহেলগামের হামলার ঘটনায় উত্তাপ বাড়ছেই। আন্তর্জাতিক তদন্তের প্রস্তাব পাকিস্তানের। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বেইজিং। সময় সংবাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। রাখাইনে মানবিক প্যাসেজ প্রতিষ্ঠায় নীতিগতভাবে সম্মত সরকার। রোববার বিকেলে মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হচ্ছে বলে জানান তিনি। এ সময় ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা নিয়ে উপদেষ্টা বলেন, সংঘাত নয়, আলোচনার মাধ্যমে এর সমাধান চায় বাংলাদেশ। প্রায় ৫ দশকের বেশি সময় ধরে বাংলাদেশে অনুপ্রবেশ করে আসছে মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী। ১৯৭৮ আর ৯২ সালে ২ লক্ষাধিক রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠালেও ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা আর গণহত্যার মুখে প্রায় ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢোকে। বর্তমানে কক্সবাজার আর ভাসানচরের ক্যাম্পে আছে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা। সম্প্রতি জাতিসংঘের পক্ষ থেকে রাখাইন স্টেটের সঙ্গে বাংলাদেশের একটি মানবিক প্যাসেজ প্রতিষ্ঠার বিষয়টি আলোচনায় এসেছে, যাতে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা। নীতিগতভাবে আমরা তো সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার আমাদের কিছু শর্তাবলী আছে, সেগুলি আমি ডিটেলস এখন যাচ্ছি না। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব, ইউএনের তত্ত্বাবধানে অবশ্যই। আনুষ্ঠানিকভাবে সম্ভব না হলেও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের বিষয়টি স্বীকার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। এর মধ্য দিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, সীমান্তের পরিবর্তিত পরিস্থিতিতে দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না। এখানে একটি নন স্টেট অ্যাক্টর, আমাদের সম্পূর্ণ সীমান্ত তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখন কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই বর্ডারে। কাজে আমাদের নিজেদের স্বার্থে কোনো না কোনো ধরনের যোগাযোগ, আমরা অফিসিয়াল যোগাযোগ অবশ্যই করতে পারি না একটা নন স্টেট অ্যাক্টরের সাথে, কিন্তু কোনো ধরনের একেবারে বিচ্ছিন্ন সম্পূর্ণ থাকবো, আমরা চাইলেও বিচ্ছিন্ন থাকতে পারবো না। ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তেজনা বিরাজ করছে ভারত পাকিস্তান সম্পর্কে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই প্রতিবেশীর এমন মুখোমুখি অবস্থান চায় না বাংলাদেশ। আমরা চাইবো যে তারা আলাপ আলোচনার মাধ্যমে তাদের সমস্যার সমাধান করে ফেলুক। আমরা ইতিমধ্যে দেখেছি যে মধ্যস্থতার প্রস্তাব দু একটি দেশের কাছ থেকে এসেছে। যেভাবেই হোক, মধ্যস্থতার মাধ্যমে হোক অথবা দ্বিপক্ষীয় আলাপ আলোচনার মাধ্যমে হোক, আমরা চাই যে উত্তেজনা প্রশমিত হোক এবং শান্তি বজায় থাকুক। তারা যদি আমাদের সহায়তা চায় যে আপনারা মধ্যস্থতা করুন, তাহলে হয়তো আমরা যাবো, কিন্তু তার আগে আমরা আগ বাড়িয়ে এটা কিছু করতে চাই না। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সন্ত্রাসী হামলার পর ভারতের গুজরাটে ধরপাকড়ে ১,০০০-এর বেশি বাংলাদেশিকে গ্রেফতারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পায়নি মন্ত্রণালয়। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ১৯৯২ থেকে ২০২৫ সালের ২৮ এপ্রিল প্রথম প্রত্যাবাসন চুক্তি স্বাক্ষরের ৩৩ বছরেও সমাধান হয়নি রোহিঙ্গা সংকট। উল্টো ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার মুখে নতুন করে প্রায় ১০ লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করে বাংলাদেশে। দীর্ঘ সময়ও সংকট সমাধান না হওয়ার পেছনে আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। রাখাইনে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না তারা। জুম্মান সাদিক, জাভলিনের আরও একটি রিপোর্ট। ১৯৭৮ সালে প্রথমবার, এরপর ১৯৯২ সালে দ্বিতীয় দফায় অধিক মাত্রায় বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠী। তাদের ফেরাতে ৯২ সালের ২৮ এপ্রিল সই হয় প্রথম রোহিঙ্গা প্রত্যাবাসন চুক্তি। পরে ২০০৫ সাল পর্যন্ত এই চুক্তির আওতায় ফিরিয়ে দেয়া হয় ২,৩৬,০০০ রোহিঙ্গাকে।
তবে 2012 সালের জাতিগত দাঙ্গা আর 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার মুখে উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে প্রায় 10 লাখ রোহিঙ্গা। এই শরণার্থীদের ফেরাতে 2017 সালে আবারও নেপিদোর সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করে ঢাকা। তবে নতুন চুক্তির আওতায় 8 বছরে ফেরেনি একজন রোহিঙ্গাও। এমনকি 92-এর চুক্তির 33 বছরেও হয়নি পূর্ণাঙ্গ বাস্তবায়ন। 3 দশকেও রোহিঙ্গা সংকট সমাধান না হওয়া কি বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা? বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক এই সমস্যা জিইয়ে থাকার পেছনে মূল দায় আন্তর্জাতিক সংস্থার শৈথিল্য আর পশ্চিমাদের দ্বিচারিতা। জান্তা ও আরাকান আর্মির চলমান যুদ্ধ পরিস্থিতিতে সহসা প্রত্যাবাসনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। চীন, জাতিসংঘ যতক্ষণ পর্যন্ত না আসলে অবস্থান পরিষ্কার না করে ততক্ষণ পর্যন্ত আসলে এই রোহিঙ্গাদের চট করে ফিরে যাওয়ার 5, 10, 15, 20, 25 বছর পর্যন্ত আমি জানি না সামনের সংকটটা কি হবে। 90 দশকে যখন ফেরত গেল তখন এই সিটিজেনশিপের বিষয়টা কিন্তু তারা তুলে আনেনি। এবারও তারা 2-3 বছর নষ্ট করেছে ভাষাঞ্চল নিয়ে। তাদের এই ডাবল স্ট্যান্ডার্ড বিশাল। তারা মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে ঠিকই, বড় আকারে স্যাংশন দেয়নি, ব্যক্তি কয়জনের স্যাংশন দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপীয় দেশগুলোকে একীভূত করতে বাস্তবায়ন করা হয়েছিল মার্শাল পরিকল্পনা, যার আওতায় জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলোর মধ্যেও নতুন করে সুসম্পর্ক গড়ে ওঠে। বিশেষজ্ঞদের পরামর্শ, এমন কোনো কাঠামো দাঁড় করতে উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। একটা মার্শাল প্ল্যান যদি করা যায়, যে এই মার্শাল প্ল্যানে ভারতেরও লাভ, চীনেরও লাভ, আমেরিকারও লাভ, ওরকম একটা কাঠামো যদি তৈরি করা যায়, তাহলে হয়তো আমি মনে করি একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আর প্রত্যাবাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত বিশেষ পরিচয়পত্র দিয়ে রোহিঙ্গাদের মূলধারা থেকে আলাদা করে চিহ্নিত করার পরামর্শ এই বিশেষজ্ঞের। তাদেরকে একদম আলাদা করে এমন একটা পরিচয়পত্রের আওতায় আনা, 20, 25, 30, 40 বছর পরেও যেন তাদেরকে আলাদা করা যায়। তাদের যেই নতুন প্রজন্ম এখানে জন্ম হচ্ছে, তাদের ওয়ার্কফোর্সটাকে, তাদের স্কিলটাকে কোনো না কোনোভাবে আমরা কাজে লাগাতে পারি কিনা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা ছাড়িয়েছে 13 লাখ। প্রতি বছর জন্ম নিচ্ছে প্রায় 30,000 রোহিঙ্গা শিশু। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে বলে ফের জানিয়েছেন তিনি। বলেন, শুধু মানবিক সহায়তা নয়, নিরাপদ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান। আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গত 16 বছর বাংলাদেশে অপশাসন চলেছে। রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে পতন হয় হাসিনা সরকারের। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশনের কাজ সমাপ্ত হলে চলতি বছর ডিসেম্বর কিংবা আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানান প্রধান উপদেষ্টা। So we want to do that, creating by a new commission. It's a consensus building commission. That commission goes with the recommendations to the political parties, asking them the question which one you agree, which one you disagree. When we have this piece of paper with all the agreements on it, we'll name it a July Charter. The July Charter will be kind of consensus for all parties, and we follow the July Charter, how to implement those things. Some of the implementation will come before the election. Some of the implementation will come after the election. If the consensus is you have a larger number of items that we can agree on and we want to implement before the election, then we take a longer time. If they are not in a hurry to have the election and go a smaller version of the implementation, then we have the early election in December. If it takes a longer version, we go up to June. Beyond June, we don't go. এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার অপরাধ প্রমাণিত হয়েছে। মে মাসের শুরুর দিকে হাসিনার বিচার শুরু হবে জানিয়ে তিনি বলেন, ভারতের কাছে হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে, যদিও এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারত। Already UN-led investigation has taken place. UN High Commissioner for Human Rights, they published a whole report. The legal system is now functioning to bring them to trial.
So the trial thing will start very soon, probably at the end of this month or the beginning of next month. এ সময় প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। মানবিক সহায়তা নয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান বলেও জানান তিনি। We are dealing with the Rohingya issue with international organizations, United Nations, and also to make sure that these people can go home safely. So our idea is to how to make sure some understanding is created between Bangladesh and Myanmar so that there's a safe resettlement of Rohingyas to go back to their own home. I would say that Bangladesh will not be alone to help them. There are many countries who will help them to make sure. But even more than that, it's not about helping them to stay. The important thing to help them to go back to their homes. চীন ভারত সবার সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চলের মানুষের ভাগ্য বদলাতে আঞ্চলিক জোটগুলোকে কার্যকর করতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার রাত ৩টায় দেশে পৌঁছান তিনি। এর আগে রোববার বাংলাদেশ সময় দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনুসও পোপের শেষকৃত্যে যোগ দেন। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। সময় সংবাদে আরও থাকছে। গভীর রাতে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে আগুন, পুড়ে ছাই ৩টি দোকান। কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিসের কমিটি গঠন। এবারের একটি এজেন্সির অধীনে থাকবে ১,০০০ হজ যাত্রী, আর এই লিড এজেন্সির কোটা পূরণ করবে একাধিক সাব এজেন্সি। এতে হজ সম্পন্ন হলেও সেবায় বিশৃঙ্খলার আশঙ্কা করছে খোদ এজেন্সিগুলোই। সংশ্লিষ্টদের মতে, এজেন্সি ভিত্তিক ভিন্ন ভিন্ন হজ প্যাকেজ সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। ভোগান্তি নিরসনে সহযোগী এজেন্সিগুলোর বিষয়ে সরকারের সঠিক গাইডলাইনের দাবি তাদের। অনিয়মে লাইসেন্স বাতিল হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। চলতি বছর একটি লিড এজেন্সির মাধ্যমে হজে যাবেন সর্বনিম্ন ১,০০০ যাত্রী। তাদের দেখভালের মূল দায়িত্ব থাকবে সেই এজেন্সির। তবে লিড এজেন্সির ১,০০০ কোটা পূরণে থাকতে পারবে একাধিক সাব এজেন্সি। এতে অব্যবস্থাপনার আশঙ্কা করছেন এজেন্সির সংশ্লিষ্টরা। তাদের দাবি, এজেন্সিগুলোর ভিন্ন ভিন্ন প্যাকেজে হজে যাবেন মুসল্লিরা। এর ফলে তাদের থাকা খাওয়া সহ সার্বিক সেবা সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ জানিয়ে জবাবদিহিমূলক নির্দেশনার দাবি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। আমার ১,০০০ কোটা ফিল আপ করতে গিয়ে আমি দেখা গেছে আমি লিড হব, সেই কারণে আপনি কোন ধরনের এজেন্সি সেটা আমি দেখি নাই। আমি দেখছি আপনার কোয়ান্টিটি কত আছে, আপনার কোয়ালিটিটা আমি যাচাই করি নাই। সিন্ডিকেটের মাধ্যমে করলে একসময় এই হজটা মনোপলি হয়ে যাবে। আমরা একভাবে কমিট করা হাজিদের সঙ্গে, হয়তো আরেক এজেন্সি আরেকভাবে কমিট করা, তো সবাই যখন একসঙ্গে হয়ে যাচ্ছে, সার্ভিসের একটা বড় রকমের ধাক্কা আমাদেরকে পেতে হবে। যদি একটা গাইডলাইন থাকতো আমাদের, তো এটা আমাদের জন্য ভালো হতো। হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের তথ্য অনুযায়ী ২০২৪ সালের শেষের দিকে একটি এজেন্সির কোটা ২৫০ থেকে বাড়িয়ে করা হয় ৫০০ জন, আর জানুয়ারিতে সংখ্যা দ্বিগুণ করে সর্বনিম্ন ১,০০০ উন্নীত করে সৌদি সরকার। আগামী বছর এটি বাড়িয়ে ২,০০০ করা হলে বাংলাদেশি এজেন্সির সংখ্যা দাঁড়াবে ৩৫টিতে। এজেন্সির সংখ্যা কমে আসায় হজ ও বিমান ভাড়ায় যোগ সাজসের সংখ্যাও দেখছেন সংশ্লিষ্টরা। লিড এজেন্সি ধরুন এই বছর ৭০টা হয়েছে, আগামী বছর ধরুন ৩৫টা হবে ২,০০০ হলে। তো ৩৫টা এজেন্সি যখন আপনার কাজ করবে, তখন তো এখানে হজ এজেন্সি অ্যাসোসিয়েশনও থাকবে না, আর কোনো থাকবে না, এটা সিন্ডিকেট হয়ে যাবে। সুতরাং এটা যে কোনো মূল্যে ১০০ থেকে ৩০০-র মধ্যে রাখতে হবে সরকারের নীতি অনুযায়ী। মন্ত্রণালয় বলছে, অধিক এজেন্সির ঝামেলা এড়াতেই সব দেশেই এজেন্সির সংখ্যা কমাতে এমন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। তবে হাজিদের সেবা নিশ্চিতে সব এজেন্সি থাকবে জবাবদিহির আওতায়। এজেন্সিগুলো ক্যাটাগরি করেছি A, B, C, D, যাদের পারফরমেন্স একেবারেই অসহনীয় বা আমাদেরকে বিব্রত করে, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু ল, অ্যাকর্ডিং টু প্রভিডেন্ট, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। একাধিকবার সময় বাড়িয়েও ২০২৫ সালে ১,২৭,১৯৮ জনের হজ নিবন্ধনের কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। এবছর হজে যাবেন ৮৭,১০০ জন মুসল্লি।
কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আজ দিবাগত রাত 2টা থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এরই মধ্যে আশকোনা হজ ক্যাম্পে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, 1446 হিজরি মোতাবেক 2025 সালের হজ যাত্রা শুরু হয়েছে। আজ দিবাগত রাত 2:15 এই প্রথম হজ ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যাবে সৌদি আরবে। তো সেই মোতাবেক আজকে এখনই বাংলাদেশের যে যারা হজযাত্রী আছে তারা এখনই হজ ক্যাম্পে আসতে শুরু করেছে এবং আজকে হজের প্রথম ফ্লাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। শুভ উদ্বোধন করবেন বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন। আপনারা জানেন যে হজ যাত্রা বাংলাদেশের জন্যই শুধু নয়, সারা বিশ্বের মুসলমানদের জন্য হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। প্রত্যেক মুসলমানেরই স্বপ্ন থাকে তারা বাংলাদেশের থেকেই যেই হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে যাবেন এবং যারা যেতে না পারেন তাদের মনেও একটা সুপ্ত স্বপ্ন থাকে যে তারা একবার হলেও বাইতুল্লাহ গিয়ে লাব্বাইক বলবে। তো সেই উপলক্ষে বাংলাদেশ থেকে প্রায় 87,100 জন হজযাত্রী এই বছর হজে যাবেন এবং তার মধ্য থেকে বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স আর হজ ফ্লাইনান্স বিমানে এই হজযাত্রীরা বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাবেন। তো আজকে এই সন্ধ্যা 7টায় এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে আশকোনা হজ ক্যাম্প থেকে সবশেষ। আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মুফতি আব্দুল্লাহ তামিম। দেখছেন সময় সংবাদ। আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে দ্বিতীয় দিনের মতো। এই মুহূর্তে মাগুরায় আদালতের সামনে আছেন সহকর্মী লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, মাগুরার আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজকে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। আজকে একটু আগেই মাত্র কিন্তু মামলার যে প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ অন্যান্য আসামিদের মাত্র আদালতে হাজির করা হলো এবং এই যে মামলার এই আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সকালে ঝিনাইদহ জেলা কারাগার থেকে তাদেরকে এখানে আনা হয় এবং সেখানে এই মাত্র কিন্তু মাগুরা যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক তাদেরকে সেখানে হাজির করা হয়েছে এবং এর আগে আজকে যে মামলার 2, 3, 4 ও 5 নম্বর সাক্ষী তারাও ইতিমধ্যে আদালতে হাজির হয়েছে এবং এই কিছুক্ষণের মধ্যে আদালতের কিন্তু সাক্ষ্য গ্রহণ শুরু হবে। আজকে যে জানিয়ে রাখি যে এই যে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার আজকে দ্বিতীয় দিনের যে সাক্ষী, এই সাক্ষীর আজকে মোট 3 থেকে 5 নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হবে। এর মধ্যে রয়েছে শিশু আসিয়ার চাচা এবং এই যে শিশু আসিয়াকে ধর্ষণের পর হত্যা চেষ্টার পরে তাকে যে স্থানীয় মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়, যে তারা আশা বলেছিল যে তাকে জিনের আসর করছে, এই অজুহাতে কিন্তু স্থানীয় মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়। সেই মাদ্রাসার যে শিক্ষক তাকে এখানে সাক্ষী আনা হয়েছে এবং একই সাথে মাদ্রাসার 11 বছর বয়সী এক শিশু 11 বছর শিশু আছে ওই মাদ্রাসার ছাত্র, তাকে কিন্তু এখানে সাক্ষী করা হয়েছে। তো এই যে আজকে দ্বিতীয় দিনের সাক্ষী আজকে শেষে হয়তো বা দ্রুত সময় বা প্রতি কার্য দিবসেই এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ হবে বলে আসলে আইনজীবীরা আশা করছে এবং দ্রুত সময়ের মধ্যে এই যে মামলার কার্যক্রম শেষ হবে এবং রায় হবে বলে তারা আইনজীবী সহ স্বজনরা আশা করছেন। তো এই ছিল মাগুরার আদালত থেকে শিশু আসিয়ার যে ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ তার সর্বশেষ। আগুনে পড়ল রাজধানীর কৃষি মার্কেটের 3টি দোকান। রোববার রাত 1:30টার দিকে লাগা আগুন প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এদিকে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। পরিবারের উপার্জনের একমাত্র অবলম্বন আল মদিনা পর্দা গ্যালারি। বিক্রি হতো বেডিং এবং পর্দা। সর্বনাশা আগুনে পুড়ে ছাই সব। আমার হাজবেন্ডের দোকান, অনেক টাকা আবার হলো আল মদিনা পর্দা গ্যালারি 50-60 লাখ হইতে পারে মালামাল। তারপরে আরো ঘর বাড়ি, যে চাল আছে, আছে ডেকোরেশন আছে, তাতে অনেক 80-90 হইতে পারে। 70-80 লাখ টাকার মতো মাল ছিল
নিচতলা দোতলা মিলা কিছু সামান্য কিছু বাঁচাতে পারছে, ওগুলো পুড়ে গেছে, পানি পুড়ে গেছে, ওগুলা কোনো কাজে আসবে না। রাত 1:30টার দিকে লাগা আগুনে পুড়ে গেছে আলমদিনা পর্দা গ্যালারির পাশের আরও 2টি দোকান। সকল স্কুলের ড্রেস এখানে আছে, সব ধরনের জিনিস, একবার কলম থেকে শুরু করে জুতা সব কিছু পাওয়া যায়, একবার ভিতরে পুরো শেষ। শুধু এটা খোলার সাথে সাথে এটা লেগে গেছে, ওইটা থেকে মাল বের করতে পারছি কিছু। এত আগুনের চাপ মানে ঢোকায় যাচ্ছে না কোনোভাবে। পর্দার দোকান 13টা দোকান আসলে পুড়ে গেছে, আমরা শুধু চেষ্টা করছি কিন্তু আসলে আমরা কিছু করতে পারি নাই। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কাপড় ও বেডিংয়ের জিনিসপত্র থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানায় বাহিনীটি। ফোম ছিল, যেগুলো আমরা সোফা ব্যবহার করি, পর্দার কাপড় ছিল, আর কিছু তুলা জাতীয় পদার্থ ছিল, যার কারণে দ্রুত আগুনটা ছড়াইয়ে পড়ে এবং সেমি পাকা থাকার কারণে পার্শ্ববর্তী যে দোতলায় বাচ্চাদের স্কুল ড্রেসের একটা দোকান ছিল, গুদামঘর ছিল, সেখানে আগুনটা ছড়ায় যায়। মোট 5টা টার্নআউট আমরা কাজ করি এবং 50 মিনিটের ভিতরেই আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কমিটি গঠন করা হয়েছে। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। জুলাই আগস্টের 3 মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে। কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয় 10 জনকে। 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। তদন্ত শেষ না হওয়ায় সময় আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। বাকি 2 মামলারও তদন্তের অগ্রগতি জানাবে রাষ্ট্রপক্ষ। বরিশাল বিভাগের ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে নেই কার্যকরী উদ্যোগ। তালিকা করেই কেবল দায় শেষ করছেন সংশ্লিষ্টরা। অনেক স্থানেই বিধিমালা মানা হয় না বহুতল ভবন নির্মাণে। গবেষণা বলছে 7.3 মাত্রার ভূমিকম্প হলেই নদীনালা বেষ্টিত বরিশাল অঞ্চলে হতে পারে ভয়াবহ বিপর্যয়। বিস্তারিত অপূর্ব অপু রিপোর্টে। বরগুনার পৌর মার্কেটটি 1988 সালে নির্মাণ করা হয়। এরপর 3 বার আগুনে পুড়েছে ভবনের পেছনের অংশ, তবুও লাগেনি সংস্কারের ছোঁয়াও। খুবই জরাজীর্ণ অবস্থা, মানুষ হেঁটে গেলে মাথায় ভাঙ্গা পড়ে। সংস্কারের জন্য আমরা অলরেডি মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চেয়ে একটা আবেদন করা হয়েছে। পিরোজপুরে সরকারি বেসরকারি অর্ধশত ভবন ঝুঁকিপূর্ণ। পুরাতন ডিসি অফিস, পুলিশ লাইন্সের কিছু ভবন ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে এই তালিকায়। গোপালকৃষ্ণ টাউন ক্লাব মার্কেটেরও বেহাল দশা। এরকম আরো কয়েকটি ভবন আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় এইসব ভবন ধসে পড়তে পারে। ঝুঁকিপূর্ণ ভবন তো আছেই, সঙ্গে বিধিমালা না মেনেই পটুয়াখালীতে একের পর এক নির্মিত হচ্ছে বহুতল ভবন। এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। পৌরসভার যে বিধিবিধান আছে যে 3 ফুট সাইডে বা 5 ফুট সাইডে যেন একটা বহুতল ভবন উঠানের সেই জায়গাটা রাখে না। এখন থেকে আমরা যে তাদেরকে চিঠি দেব এবং তারা যারা মানবে না তাদেরকে আমরা ভাঙার ব্যবস্থা করব। খোদ বিভাগীয় শহর বরিশাল মহানগরে 35টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা করেছে সিটি কর্পোরেশন, কিন্তু এসব অপসারণে নোটিশ দেয়া ছাড়া তেমন পদক্ষেপ নেই। আমাদের এখানে কাজ করার সময় আরো সতর্ক থাকতে হবে, আদারওয়াইজ আমাদের জন্য অনেক বড় ঝুঁকি সামনে অপেক্ষা করছে। বরিশালে নতুন ভবন নির্মাণে ইমারত বিধিমালা 1996 মানা হয় সিটি কর্পোরেশন এলাকায়। শর্ত ভঙ্গে গত 6 মাসে শতাধিক ভবন মালিককে জরিমানা সহ শাস্তির আওতায় আনার কথা জানিয়েছে নগর ভবন কর্তৃপক্ষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ বাড়ছেই। হামলার আন্তর্জাতিক তদন্তে চীন ও রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকবে বেইজিং। এর মধ্যেই পেহেলগামে আবারও ভিড় করতে শুরু করেছে পর্যটকরা। ধীরে ধীরে আগের রূপে ফিরছে পৃথিবীর ভূস্বর্গ খ্যাত জম্মু কাশ্মীর। ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও কাশ্মীরের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দেশি বিদেশি পর্যটকরা। জনপ্রিয় পর্যটন স্পট পেহেলগামেও বেড়েছে পর্যটকদের আনাগোনা।
अभी यहाँ पहलगाम में आए हुए हैं। আমরা এখন পেহেলগামে আছি। সহযাত্রীদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এখানে বাজার ও অন্যান্য সবকিছু এখনো খোলা আছে। ভয় পাওয়ার কিছুই নেই। সেনাবাহিনী এখানে আছে। ভারত সরকার ও স্থানীয়রা সব রকম সহযোগিতা করছে। আসার পর থেকে কোনো ভয় অনুভব করছি না। वो हमारे साथ है। কাশ্মীর স্বাভাবিকতা শুরু করলেও ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তাপ কমছে না। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর থেমে থেমে দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলি চলছে। হামলার ঘটনায় শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করছে ভারত সরকার, যদিও এমন অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। হামলা নিরপেক্ষ তদন্তে চীন ও রাশিয়ার অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে কাশ্মীরের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে চীন। ইস্যুটি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াই এর সঙ্গে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষায় ইসলামাবাদের পাশে থাকার কথা জানিয়েছে বেইজিং। গেল মঙ্গলবার পেহেলগামে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত হন। প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবশ্য সন্দেহভাজন শতাধিক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে কাশ্মীর কর্তৃপক্ষ। সময় সংবাদ। চট্টগ্রাম টেস্টের খবর। দ্বিতীয় টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। এই মুহূর্তে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আসলে বাংলাদেশ যখন চট্টগ্রামে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাট করতে নেমেছে, অর্থাৎ খেলতে নেমেছে, তখন জিম্বাবুয়ে টস জেতে, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল এই টেস্টে। কারণ আপনারা যেমনটা জানেন চট্টগ্রামের এই উইকেট আসলে অনেকটাই ফ্ল্যাট এবং ব্যাটিং বান্ধব। সেক্ষেত্রে এই ম্যাচে টস জেতাটা খুব ইম্পর্টেন্ট ছিল। তবে সেখানে আসলে অতিথিরা অর্থাৎ সিলেট টেস্টে যে এগিয়ে থাকা জিম্বাবুয়ে সেই টস জিতে মানে অবধারিতভাবেই তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে এই ফ্ল্যাট উইকেটে যে ব্যাটিংয়ের একটা সুবিধা সেটা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশ যে দুটো বড় সুযোগ পেয়েছিল তা কিন্তু হাতছাড়া করেছে সাদমান ইসলাম। একটা সহজ সুযোগ ছিল তার কাছে একটা ক্যাচ আউটে, সেটা কিন্তু সে স্লিপে দাঁড়িয়ে মিস করেছেন এবং যার উইকেটটা তিনি ফেলে দিয়েছেন সেই বেন কিন্তু স্যাম বেন কিন্তু এখন পর্যন্ত গত টেস্টে বেশ ভালো ব্যাটসম্যান ছিল এবং জিম্বাবুয়ের ওপেনিং অর্ডারে বলা যায় সব থেকে শক্তিশালী ব্যাটার। সব মিলিয়ে বলা যায় যে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের যেমনটা শুরু করার কথা ছিল সেই শুরুটা কিন্তু তারা করতে পারেনি। যদিও বা সাগরিকায় এইমাত্র আমি শুনতে পেয়েছি যে বেনেট কিন্তু আউট হয়ে গেছে, যার ক্যাচ আসলে সাদমান ইসলাম ছেড়েছিলেন সেই বেনেট ফিরে গেছেন। অর্থাৎ বাংলাদেশের কিন্তু আসলে খুব একটা বড় মাসুল দিতে হয়নি, কারণ যে ব্যাটসম্যান খুব ভোগাচ্ছিল সেই ব্যাটসম্যানকে ফিরিয়েছেন ডেবুটেন্ট তানজিম সাকিব সকাল থেকেই বেশ দারুণ সুইং পাচ্ছিলেন। এই ফ্ল্যাট উইকেটেও সে কিন্তু ডমিনেট করছে এবং নাহিদ রানার জায়গায় যে তাকে খেলানো হয়েছে সেটা কিন্তু আসলে প্রত্যাশিতভাবেই সেই আশার জায়গাটা তিনি রাখতে পারছেন। আমার কাছে সাগরিকা থেকে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট নিয়ে এখন পর্যন্তই ছিল সব শেষ। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রত্যাবাসন চুক্তির ৩৩ বছরেও মেলেনি রোহিঙ্গা সংকটের সমাধান। আন্তর্জাতিক সংস্থা ও পশ্চিমাদের দ্বিচারিতাকে দুষছেন বিশেষজ্ঞ। নতুন বাধা রাখাইনের যুদ্ধ পরিস্থিতি। শেখ হাসিনার বিচার। আল জাজিরাকে ডক্টর ইউনুস। ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন। এবং মধ্যরাতে শুরু হচ্ছে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে যাবেন ৪১৯ জন। আশকোনা ক্যাম্পে আসছেন মুসল্লিরা। অনিয়ম করলে এজেন্সির লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি উপদেষ্টার। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।